আরডি ব্লকের ভিডিও, কালাছড়া ব্লকের ভিডিও শ্রী অমিত চন্দ এবং কদমতলা আরডি ব্লকের ভিডিও শ্রী সঞ্জীব দেবনাথ, এই দুজন অফিসারকে মঞ্চে চাইছি। তারা আমাদের পিএমওয়াই যোজনায় যে কাজ রয়েছে এই দুটো ব্লকে তারা তাদের কাজ 100% করেছেন, সেজন্য তারা সম্মাননা পাচ্ছেন। এই দুজন ভিডিও সাহেবকে আমি মঞ্চে চাইছি, শ্রী অমিত চন্দ এবং শ্রী সঞ্জীব দেবনাথ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের দুজনকেই সম্মানিত করছেন, অত্যন্ত সম্মানের বিষয়। একটা হাততালি চাইব, জোরদার হাততালি। একদম হালকা 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 দিয়ে লাগাইলে আবার খুলতে অসুবিধা হবে। না না খুলতে তো একদিন পরে Now I would like to invite Honorable Speaker, Tripura Legislative Assembly, Sri Bishwabandhu Sen মহোদয়। আমি ওনাকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার সবাইকে। মঞ্চে আসে আমাদের রাজ্যের অত্যন্ত জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, অপর্ণা নাথ, জেলা পরিষদ সভাধিপতি যাদব বাবু, আমাদের অত্র এলাকার আপনার এলাকার জনপ্রিয় বিধায়ক ডিএম ম্যাডাম এবং এসপি সাহেব এবং মাননীয় মন্ত্রী আমাদের গর্ব শ্রী টিঙ্কু রায় মহোদয় সহ সবাইকে নমস্কার, শ্রদ্ধা, শুভেচ্ছা জ্ঞাপন করি। মুখ্যমন্ত্রী মহোদয় যেখানে সম্মুখে আছেন, আমি বক্তব্য একদম বলবো না, আমি শুধু একটা প্রার্থনা করবো, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে একটা অনুরোধ করবো, আপনি বারে বারে ধর্মনগর আসবেন। আপনি যতবার আসবেন ততবার আমাদের উন্নয়নের সিঁড়িতে আকাশ পেয়ে যাবে। আপনাকে এটাই আমার অনুরোধ, যত বেশি পারুন আপনি ধর্মনগর আসুন, উন্নয়নের ছোঁয়াটাকে যেন আমরা আকাশে নিয়ে যেতে পারি। এইটুকু আমার বক্তব্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 1432 বঙ্গাব্দের যে অগ্রিম শুভকামনা জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি ডায়াস ছেড়ে দেওয়ার জন্য আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। এবারে আমি অনুরোধ করছি মাননীয় শ্রী টিঙ্কু রায় মহোদয়, অনারেবল মিনিস্টার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন, মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করছি আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। সকলকে নমস্কার। উত্তর ত্রিপুরা জেলার আজ বাগবাসা বিধানসভায় এই লালছড়া এলাকায় প্রায় 45টা প্রজেক্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, উপস্থিত আছেন মাননীয় বিশ্ববন্ধু সেন, অনারেবল স্পিকার, উপস্থিত রয়েছেন আপনাদের এই এলাকার জনপ্রিয় বিধায়ক জননেতা শ্রী যাদবলাল দেবনাথ মহোদয়, উপস্থিত রয়েছেন মাননীয় অপূর্ব রায় আইএস, মাননীয় সচিব, উপস্থিত রয়েছেন অপর্ণা নাথ, অনারেবল সভাধিপতি উত্তর ত্রিপুরা জেলা পরিষদ, উপস্থিত রয়েছেন চন্দনী চন্দন যিনি আমাদের জেলা শাসক ইএমএন কালেক্টর, উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় কাজল দাস মহোদয়, উপস্থিত রয়েছেন মাননীয় সমাজসেবী পঞ্চায়েত সমিতির সদস্য বিকাশ দেবনাথ মহোদয়, উপস্থিত রয়েছেন মাননীয় এসপি উত্তর ত্রিপুরা মাননীয় অবিনাশ রায় মহোদয় সহ এখানে সাংবাদিক বন্ধুরা উপস্থিত রয়েছেন এবং এই এলাকার শুধু নাগরিক যারা উপস্থিত আছেন সকলকে আমি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন এখানে অনেকগুলো আজ যে পরিকাঠামোর শুভ উদ্বোধনী অনুষ্ঠান হবে, এটা শুধুমাত্র উত্তর ত্রিপুরা নয়, গোটা রাজ্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন পরিকাঠামোর উন্নয়নের কাজ চলছে। এই উন্নয়নের যে কাজ চলছে সেগুলো এক একটা জায়গায় আমি যদি দেখি, কয়েকদিন আগে আমরা ঊনকোটি জেলাতে প্রায় 162 কোটি টাকার বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের
মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সেখানে শিলান্যাস হয়েছে। গোটা রাজ্যে উন্নয়ন একদিকে যেমন চলছে, বিভিন্ন বিল্ডিং, স্কুল, হসপিটাল, থানা বিল্ডিং, পঞ্চায়েত অফিস বিল্ডিং, স্কুল মাঠ, এই ধরনের বিভিন্ন পরিকাঠামো, খেলাধুলার পরিকাঠামোর উন্নয়নের কাজ চলছে। আরেকদিকে মাননীয় মুখ্যমন্ত্রী এবার বাজেটে আপনারা দেখেছেন 2025 যে বাজেট আমরা পেশ করলেন কয়েকদিন আগে, সেই বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী যে শুধু জনদরদী মুখ্যমন্ত্রী বলা নয়, তিনি জনকল্যাণকারী মুখ্যমন্ত্রী, মানবধর্মী মুখ্যমন্ত্রী, সেটা তিনি প্রমাণ করেছেন। সেখানে দীর্ঘ বছর এই ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্যের মর্যাদা 52 বছর পর পুরো মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন যে আমাদের রাজ্যের দিব্যাঙ্গ, মানসিকভাবে যারা দিব্যাঙ্গ, প্রথমত দিব্যাঙ্গ যারা ছিল তাদের যে সামাজিক ভাতা বা পেনশন তাদেরকে দেওয়া হয়, সেটা 1000 টাকা থেকে বাড়িয়ে তিনি 2000 টাকা করেছিলেন। কিন্তু যারা মানসিকভাবে দিব্যাঙ্গ রয়েছে তাদেরকে 5000 টাকা এবার ঘোষণা দিয়েছেন। তিনি জানেন যে একটা মানুষ যার পরিবারে দিব্যাঙ্গ কোনো ছেলে মেয়ে জন্ম হয়, সেই পরিবারের যে অবস্থান বা সেই বাচ্চা থেকে নিয়ে তার পরিবার কিভাবে কাটাতে হয়, তার জন্য তিনি 5000 টাকা ঘোষণা করেছেন। শিক্ষাক্ষেত্রে যারা স্কলারশিপ দেওয়া হয় আমাদের এসটি, এসসি, ওবিসি ছেলেমেয়েদের জন্য 400 টাকা দেওয়া হতো স্কলারশিপ, সেটাকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। এবং দিব্যাঙ্গ ছেলেমেয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা প্রথম স্থান অধিকার করেন তাদেরকে 54,000 টাকা এবং যথাক্রমে 24,000 টাকা, যারা মাধ্যমিক পাস করছে তাদেরকে 24,000 টাকা, যারা উচ্চ মাধ্যমিক পাস করছে তাদেরকে 54,000 টাকা তাদেরকে আর্থিক সাহায্য করা হচ্ছে। সিএম সাহেব একটা স্কিম চালু করেছেন যে আমাদের রাজ্যের যারা ছেলেমেয়েরা আর্থিক কারণে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে, এরকম যেন না হয় তাদের জন্য ঘোষণা করেছেন সিএম সাহেব প্রকল্প। প্রত্যেক মাসে 5,000 টাকা 12 পাস করার পরে এরকম টপার 100 জনকে তাদেরকে 5,000 টাকা দেওয়া হবে এবং যারা মাধ্যমিক পাস করার পরে দেওয়া হবে। এবং সেই ধরনের শিক্ষা ক্ষেত্রে তিনি কাজ করছেন আমাদের ছেলেমেয়েদের। আমরা দেখেছি আমাদের বিরোধী দলের নেতারা বা বিরোধী দলের সদস্যরা বলতেন যেগুলো শুধুমাত্র ঘোষণা করা হয়েছে, যে বিধানসভায় এবার যখন বাজেট পেশ করা হয়েছে তখন বলা হয়েছে ঘোষণা করা হয়েছে, কিন্তু এর 10 দিনের মাথায় তিনি দেখিয়েছেন যে আগরতলা তাদেরকে দেওয়া। আমাদের রাজ্যে যে সাইকেল দেওয়া হতো, শুধু স্কুলে এসটি বা এসসি ছাত্রী ক্লাস 9-এ উঠতো তাদেরকে সাইকেল দেওয়া হতো। আজকের দিনে আমরা 100% ছাত্রীদেরকে যারা 9-এ উঠছে তাদেরকে সাইকেল দিচ্ছেন। তো এই ধরনের জনমুখী মানুষের জনকল্যাণকারী কাজ আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়ে রাজ্যে হচ্ছে। আজ আমরা উত্তর জেলার মানুষ গর্ব করে বলতে পারি যে উত্তর জেলা একটা সময় পিছিয়ে ছিল, আমরা 59 জেলা পিছিয়ে ছিল, আজ উত্তর 59 জেলায়ও ব্যাপকভাবে বিকাশ হচ্ছে, ব্যাপকভাবে কাজ হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই এলাকা সহ কদমতলাতে এখানকার মানুষ বিশেষ করে প্রায় শতকরা 90% মানুষ আগর ব্যবসার উপরে নির্ভরশীল। এই আগর ব্যবসাটা এখান থেকে আপনারা সকলেই জানেন যে কদমতলা থেকে একজন বিধায়ক ছিলেন, তিনি 1-2 বছর নয়, তিনি 7 বার বিধায়ক ছিলেন, 35 বছর বিধায়ক মন্ত্রী ছিলেন ত্রিপুরা সরকারে এবং তিনি বনমন্ত্রী ছিলেন। অথচ এই কাজটা যারা করেন যে মুসলমান ভাইয়েরা, অথচ তিনিও মুসলমান মন্ত্রী ছিলেন, কোনোদিন এই মুসলমানের কথা ভাবেননি। আমাদের রাজ্য সরকার এই আগর পলিসি নিয়ে এসছে। আজ আগর পলিসি হওয়ার কারণে আমার মাইনরিটি ভাইয়েরা বৈধতার সঙ্গে বুক ফুলিয়ে আর সম্মানের সঙ্গে স্বাভিমানের সঙ্গে তারা আজ আগরে ব্যবসা করছে। রাজ্য সরকার 3 বার এখন পর্যন্ত আগর সাবমিট করেছে। দেশ বিদেশ থেকে এরকম 35-40 জন আগর ব্যবসায়ীদেরকে এনে এখানকার যারা আগর ব্যবসায়ীরা রয়েছেন তাদের মধ্যে একটা বাণিজ্যিক যে আদান প্রদান তাদেরকে করিয়ে দেওয়া হয়েছে। আজ আমাদের রাজ্যের আগর বিদেশে যাওয়ার জন্য লাইসেন্স পেয়েছে, বিদেশেও এক্সপোর্ট করতে পারছে। এটাও সম্ভব হয়েছে এই ভারতীয় জনতা পার্টির সরকার আসার কারণে। আমরা বলেছিলাম যে আমরা কদমতলাতে এই কদমতলা ব্লকের অন্তর্গত আমরা আগর মার্কেট করব, সময় লাগেনি। আমরা 2023-এর বিধানসভা ইলেকশনের আগেই আমরা আগর মাঠের শিলান্যাস করেছিলাম। আজ আগর মার্কেটের প্রায় কমপ্লিটের পথে, হয়তো 6 মাস সময় লাগবে, আগর মার্কেট কমপ্লিট হয়ে যাবে। এখানে আজকে যেটা আমরা ডিস্ট্রিক্ট যে পঞ্চায়েত রিসোর্স সেন্টার যেটা উদ্বোধন করলাম, এটাও 2023 সালে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়েই
এখানেই আমরা ভূমি পূজন করেছিলাম, আর 2 বছরের মধ্যে আজ সেই প্রজেক্ট কমপ্লিট হয়েছে। একটা সময় তো এরকম ছিল যে শিলান্যাস করতেন কোন মন্ত্রী, আর কোন মন্ত্রী সেটা উদ্বোধন করবে সেটাই মনে থাকতো না। একবার শিলান্যাস হতো, প্রায় 5 বছর 7 বছর 10 বছর পর সেই প্রজেক্টের উদ্বোধন হতো। সেই শিলান্যাসের পাথরও মানুষ ভুলে যেত। আজ কিন্তু দেখুন 2 বছর আগেই এটা শিলান্যাস হয়েছে, আর 2 বছরের মাথায় তার যে প্রজেক্ট কমপ্লিট হয়েছে। আজ থেকে আমরা 2 বছর আগে আগর মার্কেটে শিলান্যাস করেছিলাম, আর আগর মার্কেট কমপ্লিট হবে। আমি আর 1 মিনিট কথা বলে শেষ করছি। আজকের এই 45টা প্রজেক্টের মধ্যে ধর্মনগরের জন্য একটা অভিনব, একটা অদ্ভুত প্রজেক্ট, যেটা আজকে আমরা শুভ এই শিলান্যাস করলাম, যেটা ভার্চুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী করছেন, সেটা হচ্ছে সেখানে ওয়ার্কিং ওমেন হোস্টেল। ওয়ার্কিং ওমেন হোস্টেল হচ্ছে মহিলারা যারা ধর্মনগর শহরে থেকে বিভিন্ন সরকারি দপ্তরে, বেসরকারি দপ্তরে যারা কাজ করেন, তারা থাকার জন্য কাঞ্চনপুর থেকে, পেচারতল থেকে, কৈলাসহর থেকে, বাগটলার থেকে যে সমস্ত মহিলারা আসেন, তারা ভাড়া বাড়িতে থাকেন, এবং সেই ভাড়া বাড়িতে থেকে নিজের ছেলে মেয়েদেরকে রেখে যাওয়া অনেক সময় সমস্যা হয়। আর আমরা যে আজকে যে ওয়ার্কিং ওমেন হোস্টেলের যে শিলান্যাস করছি, সেই ওয়ার্কিং ওমেন হোস্টেল হবে একটা ইন্টিগ্রেটেড হোম, যেখানে বাচ্চাদেরকে রাখার জন্য ক্র্যাশ থাকবে, যে যিনি কাজ করছেন, চাকরি করছেন, ওনার শিশুটাকে কোথায় রেখে যাবেন, সেই ক্র্যাশ সেন্টারে রেখে যাবেন। সেখানে অঙ্গনওয়াড়ি থাকবে, ক্র্যাশ থাকবে, খেলাধুলার ব্যবস্থা থাকবে, সিকিউরিটি ব্যবস্থা থাকবে, এবং সেখানে আমার দিদিরা, আমার মায়েরা, বোনেরা সেখানে থেকে ওনার সরকারি ডিউটি করতে পারবে। সেখানে কিচেন থাকবে, রান্নার ব্যবস্থা থাকবে, এবং সেখানে খুব অল্প পয়সায়, সরকারি খুব কম পয়সায় সেখানে মায়েরা থাকতে পাবেন, এবং সুরক্ষিত সম্মানের সঙ্গে থাকার ব্যবস্থা হবে। এই ধরনের আমরা রাজ্যে 10খানা ওয়ার্কিং ওমেন হোস্টেল করছি, এবং 10খানা ওয়ার্কিং ওমেন হোস্টেলের মধ্যে কৈলাসহরে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি, ধর্মনগরে শুরু হচ্ছে, আরো 8খানা হবে। আর আমাদের রাজ্যে আগে 1খানা ওয়ার্কিং ওমেন হোস্টেল ছিল শুধুমাত্র আগরতলাতে, আজ এরকম 10খানা ওয়ার্কিং ওমেন হোস্টেল গোটা রাজ্যে হচ্ছে। এই ধরনের অসংখ্য অগণিত প্রজেক্ট আজ শুরু হচ্ছে। আমাদের রাজ্যের আজ উন্নয়নের শিখরে পৌঁছাচ্ছে, এবং বিকশিত ভারতের যে স্বরূপ প্রধানমন্ত্রী বলছেন 2047 সালে বিকশিত ভারত নির্মাণ, আর এই বিকশিত ভারত নির্মাণের যে স্বরূপ, সেটা আমরা আজ এই কদমতলা এবং কলাছড়া ব্লকের অন্তর্গত যেগুলো শুভ উদ্বোধন হচ্ছে বা শিলান্যাস হচ্ছে, তার মধ্যে দিয়ে সেটা পরিলক্ষিত হচ্ছে যে আমরাও গুটি গুটি পায়ে এগোচ্ছি, আমাদের রাজ্য এগোচ্ছে। আমি এবং আমাদের যাদববাবু বা আমাদের বিশ্বদা যারা আমরা আগরতলাতে যাই, একটা সময় আজ থেকে 5 বছর আগে আগরতলা যেতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগতো। যাব কিনা তাও নিশ্চয়তা ছিল না। একটা আসাম আগরতলা রোড ছিল, যে রোড ধরে যাব, এই বর্ষার সময় আসলে মাটি ভেঙে রাস্তা বন্ধ হয়ে যেত। ঘুরে আসতে হয়েছে এরকম অসংখ্য দিন, যে আমরা আমবাসার থেকে বা লংতরাই পাহাড় থেকে অনেকবার ঘুরে আসতে হয়েছে ধর্মনগরে। আজ আমরা আগরতলা যাওয়ার জন্য 2 থেকে 2.5 ঘন্টায় চলে যাই। কখনো যাই এই বাগবাসা দিয়ে, আর কখনো যাই কৈলাসহর দিকে। এগুলো পরিবর্তন হয়েছে। রেল কানেক্টিভিটি একটা সময় শুধুমাত্র রেল কুমারঘাট পর্যন্ত ছিল, আমরা 2014 পর থেকে দেখলাম আজ বটগেজ সাবরুম পর্যন্ত যায়। আজ অনেকগুলো রেল আজ আগরতলার থেকে গোটা ভারতবর্ষে যায়। এগুলো পরিবর্তন হয়েছে, এই রাজ্যের অগ্রগতির সেগুলো নিদর্শন। আজ আমরা দীর্ঘ বছর, যাদের 35 বছরের শাসনে আমরা যেগুলো দেখিনি, আজ কিন্তু এই 6 বছর 7 বছরের মাথায় সেগুলো আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, অনেকগুলো কথা বললাম। সবাইকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন। মঞ্চে যারা রয়েছেন তাদেরকেও শুভেচ্ছা, অভিনন্দন। উত্তর জেলার পক্ষ থেকে সকলকে মঞ্চে যারা রয়েছেন তাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ। হ্যালো, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী টিঙ্কু রায়, Honorable Minister, Social Welfare and Social Education. Now, this time, virtual foundation stone laying and inauguration of various projects. উত্তর ত্রিপুরা জেলায় বিভিন্ন জায়গাতে 48টি প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভার্চুয়ালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহাজি মহোদয়।
থ্যাংক ইউ সো মাচ। এবারে আমাদের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে পিএমআই যোজনায় ভালো কাজ এবং ভালো পারফরমেন্সের জন্য এপিডি দীপঙ্কর বিশ্বাস মহোদয়কে সম্মানিত করবেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। তারপর যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের পূর্ব তিলথই গ্রাম পঞ্চায়েতের 100% পিএমআই ঘর কমপ্লিট করার জন্য প্রধান এবং উপপ্রধানকে সম্মানিত করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। আমরা দীর্ঘ সময় যার জন্য অপেক্ষা করেছিলাম, এবারে বক্তব্য রাখবেন অনারেবল চিফ মিনিস্টার প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। সবাইকে নমস্কার, শুভ অপরাহ্ন। আজকে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসোর্স সেন্টার, যেটা কলাছেড়াতে ধর্মনগর সাব ডিভিশন নর্থ ত্রিপুরাতে একটু আগে আমরা করলাম, পাশাপাশি ভার্চুয়াল ইনগুরেশন অফ 40 ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং লেইং ফাউন্ডেশন স্টোন অফ 4 প্রজেক্টস ভার্চুয়ালি। আজকে এখানে মঞ্চে যারা উপস্থিত আছেন, সেই উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানে যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পবিত্র বিধানসভার মাননীয় স্পিকার মহোদয় শ্রী বিশ্ববন্ধু সেন, উনিও ওনার খুব কম কয়েকটা লাইন বলে আমাদের সম্বোধন করেছেন। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন এই অত্র এলাকার সম্মানিত বিধায়ক শ্রী যাদবলাল নাথ মহোদয়, শ্রীমতী অপর্ণা নাথ, অনারেবল সভাধিপতি উত্তর ত্রিপুরা জেলা পরিষদের, উপস্থিত অপূর্ব রায়, সেক্রেটারি টু চিফ মিনিস্টার ত্রিপুরা, শ্রীমতী চাঁদনী চন্দ্রন, ডিএমএন কালেক্টর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের, তাছাড়া এখানে নর্থ ত্রিপুরার এসপি মহোদয় উপস্থিত আছেন শ্রী অবিনাশ রায়, এবং এখানে এক্স মেম্বার জেলা পরিষদের বিশিষ্ট সমাজসেবী শ্রী কাজল দাস মহোদয় এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী বিকাশ নাথ মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। আমার সামনে এখানে যারা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত আছেন, এবং এই এলাকার এবং যারা অন্য জায়গার থেকেও আমার মা ও বোনেরা এখানে এসেছেন, সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনটি একটি উল্লেখযোগ্য দিন, এটা বলার অপেক্ষা রাখে না, এবং এই দিনটি এই উত্তর জেলার ত্রিপুরার আমার মনে হয় এই দিনটি সবাই মনে রাখবে। বিরোধী দলের এরা প্রায়ই বলে কোথায় উন্নয়ন, উন্নয়ন তো দেখতে পাচ্ছি না। তো আমি একবার বলেছিলাম, যারা উন্নয়ন দেখতে পান না, একবার ক্যাটারেক্ট অপারেশনটা আপনারা করিয়ে নিন। সেটাকে নিয়ে ওরা নানা রকম কথা বলছে, তো বিদ্রুপ করা তো ওদের কাজেই নেগেটিভ। এখানে মাননীয় স্পিকার মহোদয় আছেন, বিধানসভার মধ্যে আপনারা দেখেছেন একটা শব্দকে কিভাবে বিকৃতি করা যায়,
এবং বিকৃতি করে সেটাকে ভিত্তি করে ওরা সবাই যারা বিরোধী দলের দল নেতা থেকে শুরু করে সবাই চলে গেল। আমি আবেদন করলাম, আপনারা আসুন, বিধানসভাতে আসুন। মুখ্যমন্ত্রী আবেদন করেছে, মুখ্যমন্ত্রী মানে লিডার অব দ্য হাউস, উনি আবেদন করেছেন। বিরোধী দল নেতা কি বললেন? খুব ভালো, মুখ্যমন্ত্রী আমাদের আবেদন করেছেন আসার জন্য, কিন্তু মনের থেকে বলেছেন কিনা আমার জানা নেই। কিরকম অদ্ভুত কথা। তো মনটা কোথা থেকে দেখাবো কি করে? ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম মনটা দেখতে কিভাবে দেখানো যায়, সেটা একবার আপনি আমাদের বুঝিয়ে দিন। সবসময় একটা নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। আমি সব জায়গায় আজকাল বলি, ওরা তো ভগবান বিশ্বাস করে না, তো না দিয়ে শুরু হয় নাস্তিক, মানে নাস্তিকেই না। আর আমরা যারা আস্তিক, মানে আ দিয়ে আমাদের আস্থা আছে মানুষের প্রতি, ভগবানের প্রতি। তো এই যে দল, বিরোধী দল সবসময় নেগেটিভ নেগেটিভ করেই চলবে। ওদের এই নেগেটিভিটি যাবেও না কোনোদিন, আর আস্তে আস্তে করে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। এখন নোটার সাথে এখন ওরা যুদ্ধ করছে। আর একটা বিরোধী দল আছে কংগ্রেস, হাতে গোনা 3 জন মিটমিট করে জ্বলছে, নানা রকম নাটক, বিকৃতি করে কথা বলা, এইসব আমরা দেখছি। তারাও প্রায় ক্ষয়িষ্ণুর পথে। আমার মনে হয় আগামী দিন ওনারাও কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবেন। এক দুজে গেলে, আমরা হিন্দিতে বলি না এক দুজে গেলে, এরকম একটা অবস্থা। আমি তোমার, তুমি আমার। এবারের গত ইলেকশনের সময় আমরা দেখলাম, আমি বিধানসভায় যখন গেলাম সেখানে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা উপরে গিয়ে কি জবাব দেবেন? কারণ তৎকালীন সময়ে যে বিরোধী দল কংগ্রেস ছিল, তাদের যে খুন সন্ত্রাস, অগ্নিসংযোগ, ধর্ষণ থেকে আরম্ভ করে কোনো কিছুই বাকি হয়নি। এই রক্তমাখা হাতের সাথে এখন হাত মিলিয়েছেন আপনারা। কি জবাব দেবেন? মাথা হেড করে নিচের দিকে বসেছিল। কি করবে? কিচ্ছু করার উপায় নেই। আজকের দিনে আমি সেটাই বলবো যে ওনারাই আসুক এখানে, এসো দেখো কি ধরনের উন্নয়ন আমরা এখানে করেছি বা এখানে করতে যাচ্ছি। আমরা শুধু এখানে না, এই উন্নয়ন সারা ত্রিপুরাতে আমরা সেই উন্নয়নের, যিনি আমাদের দিশা দেখান, যিনি আমাদের রাস্তা দেখান, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, সেই পথে আমরা চলছি। এখানে আমার যে পূর্ববর্তী বক্তা বলেছেন টিঙ্কু বাবু, যে আজকে ত্রিপুরাতে 6টা ন্যাশনাল হাইওয়ে হয়েছে। আগে টিম করে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, আরো 4টা অন প্রিন্সিপাল ন্যাশনাল হাইওয়ে, ওটারও অলরেডি অ্যাকসেপ্ট করেছে। এর মধ্যে একটা হয়তো, এর মধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে কথা বলেছি, সেটাও হবে। তো এই যে রাস্তা আমাদের, আমি সব জায়গায় বলি, এই রাস্তা শুধু রাস্তা না, কনক্রিটের বা পিচের রাস্তা না, এই রাস্তা আগামী দিনে আমাদের রাস্তা দেখায়। আমাদের রাজ্য কোন দিকে যাবে, আমাদের এই দেশ কোন দিকে যাবে, এই রাস্তা আমাদের দেখান। আজকে শুধু এই ইনগরেশনের জন্য বা ভিত্তিপ্রস্তরের জন্য আমি এখানে আসিনি। আপনারা জানেন একটু বাদে এখানে যাত্রা অনুষ্ঠান এখানে রাখা হয়েছে রাজ্যভিত্তিক। এই যাত্রাও কিন্তু অনেকটা আমাদের আগামী দিনের জন্য যাত্রা শুরু। আরো অনেক কিছু আমাদের করতে হবে, আমাদের আরো কিছু করতে হবে। আমাকে আমাদের স্পিকার সাহেব বলছিলেন আপনি বারবার আসতে হবে এখানে, তাহলে আরো উন্নতি হবে। আমার আসতে অসুবিধা হয়, কিন্তু সময়ের কারণে অনেক সময় অসুবিধা হয়, কিন্তু আমি আসিনি এরকম না। কয়েকবারই আমি এই ধর্মনগরে এসছি, নর্থ জেলাতে আমি এসছি। আর ঊনকোটি তো এখন, আগে তো ঊনকোটিকে ডিপ্রাইভ করে রেখেছে। আমরা আগরতলায় বসে আমরা ভাবতাম, আগরতলাকে দেখে ভাবতাম বোধহয় নর্থেও বোধহয় এরকমই বোধহয় ডেভেলপ করেছে, আমাদের ঊনকোটিও বোধহয় সেরকমই ডেভেলপ করেছে। কিন্তু আমাদের সরকার আসার পর এখন ডেভেলপমেন্ট কারে কয় সেটা এখন মানুষ বুঝতে পারছে। এখনো যারা বিরোধী দলের এরা চেষ্টা করছে যে ওরা নাকি সামনে আবার চলে আসছে, আমি তো বুঝতে পারছি না কি করে আসবে ওনারা। কাজের বেলা অস্তরম্বা। আর আমরা যেটা বলি, মাননীয় প্রধানমন্ত্রীজি যা বলেন সেটাই আমরা করি। এটা মুখে না, আমরা কাজে আমরা সেটা দেখি।
মাননীয় প্রধানমন্ত্রীজি এটাও বলছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বিশ্বাস আর তার প্রয়াস। আমরা সেইভাবে আমরা সেই আন্তরিক ভাবে আমরা সেই প্রয়াস আমরা করছি। গতকাল আমি টাকার জলায় গিয়েছিলাম, সেখানে একটা প্রোগ্রাম ছিল, সেখানে সমস্ত জনজাতি ভাই বোনেরা প্রচুর সেখানে সমাগম ছিল। ওনারা বুঝতে পারছে যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার, যে এনডিএ সরকার, এই সরকার জনজাতিদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে আসার পর যেভাবে জনজাতিদের উন্নয়নের কথা বলেছেন, আমাদের রাষ্ট্রপতি একজন জনজাতি সম্প্রদায়ের ব্যক্তি, আমাদের ত্রিপুরা রাজ্যে এত জনজাতিদের উন্নয়নের জন্য এত প্রকল্প আমরা করেছি, আমরা সেইগুলো যখন ওনাদের সামনে আমরা রাখলাম, ওনারা কিন্তু এখন বুঝতে পারছে। আগে জাতি জনজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে অনেকে একটা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করেছে, কিন্তু আজকে আমরা এই যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস, এটা শুধু একটা এটা শুধু বলা না, বাস্তব ক্ষেত্রেও আমরা সেই কাজটা আমরা করছি। আজকের যে ইনোগ্রেশনের আমরা যে প্রকল্পগুলো আমরা এখানে করলাম, সেটা শিক্ষা ক্ষেত্রে হয়েছে, আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে হয়েছে, প্রাণী সম্পদ বিকাশ ডিপার্টমেন্ট থেকে করা হয়েছে, আরডি ডিপার্টমেন্ট থেকেও বিভিন্ন যে প্রকল্পগুলো এখানে আজকে উদ্বোধন হলো, সেগুলো সবগুলো এখানে হচ্ছে। এতে করে আমাদের এখানে যারা এই অঞ্চলের বহু মানুষ, আমি নিশ্চিত এতে করে অনেক উপকৃত হবে। আমরা ত্রিস্তর পঞ্চায়েত আমরা সবসময় জানি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2018-তে এই ত্রিস্তর পঞ্চায়েত রাজের যেভাবে উনি এটাকে শক্তিশালী করার জন্য, এর আগে খালি মহাত্মা গান্ধী সেটা বলেছিলেন যে গ্রাম স্তরে উন্নয়ন লাগবে, কিন্তু আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2018-তে যেভাবে শক্তিশালী করার চেষ্টা করেছেন, তবে থেকে 2018 থেকে এই পঞ্চায়েত শক্তিশালী হচ্ছে। বন্ধুগণ, আজকে আপনারা সবাই জানেন যে ত্রিপুরা জাতীয় ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক জাতীয় পঞ্চায়েত পুরস্কার লাভ করেছে। পঞ্চায়েত যদি ডেভেলপ না হয়, পঞ্চায়েতের যদি উন্নয়ন না হয়, ত্রিস্তরীয় পঞ্চায়েত যদি উন্নয়ন না হয়, কোনো অবস্থায় দেশ উন্নয়ন হবে না। আমরা জানি প্রায় 70 থেকে 75% যারা সাধারণ মানুষেরা আছে এই গ্রামীণ এলাকায় বাস করে। তো প্রধানমন্ত্রীজি সেটা বুঝেছেন এবং সেই দিশায় উনি কাজ করে যাচ্ছেন, আমরাও সেই দিশায় আমরা কাজ করছি। এর মধ্যে আপনারা খবর পেয়ে নিশ্চয়ই জেনেছেন যে আমাদের এই ত্রিপুরায় পঞ্চায়েতি রাজ আমরা এত সাফল্যের সাথে কাজ করেছি, এর মধ্যে আমরা 7টি জাতীয় পঞ্চায়েতি রাজ পুরস্কার আমরা কিছুদিন আগে পেয়েছি। শুধু তাই নয়, পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 3টি ক্ষেত্রে ত্রিপুরা সর্বোচ্চ স্তরে উঠে এসেছে, সেটাও আমাদের বুঝতে হবে। এবং আমরা যে কাজ করছি গ্রামীণ এলাকায়, এই যে ইন্ডেক্সগুলো আসছে, বিভিন্নভাবে আমরা পুরস্কৃত হচ্ছি, সেটা কিন্তু আমাদের সাফল্যের স্বীকৃতি। এটা একজনের জন্য সম্ভব হচ্ছে না, আমরা সবাই মিলে কাজ করছি, তবেই সেটা সম্ভব হচ্ছে। আর্থসামাজিক উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং সম্পদ সৃষ্টির যে ব্যবস্থা, সেটা একমাত্র আমরা এই ত্রিস্তরীয় পঞ্চায়েত আমরা চেষ্টা করছি। আপনারা শুনে খুশি হবেন, ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে ক্যাবিনেট থেকে আরম্ভ করে, স্টেট থেকে, ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে, আমাদের সাব ডিভিশন লেভেল থেকে আরম্ভ করে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমাদের এখন ডিজিটাল পদ্ধতিতে আমাদের কাজ হয়। এতে করে ডিজিটাল ইন্ডিয়া মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন, ডিজিটাল ত্রিপুরাও আমরা কিন্তু সেটা করেছি। অনেক জায়গায় সাব ডিভিশন লেভেল অব্দি গেছে, কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েত অব্দি এইভাবে কিন্তু আর কোথাও হয়নি, একমাত্র ত্রিপুরাতেই সেটা হয়েছে। আপনারা এবার বাজেটের বিষয়ে আমার পূর্ববর্তী বক্তা এখানে বলেছেন যে মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা আমরা একটা করেছি, এতে করে যাতে আমাদের যে ফসলের যে ফলনশীল যাতে তাদের কোয়ালিটি আরো ভালো হয়, তার জন্য একটা মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা করেছি। তার মধ্যে আমরা 5 করোড় আমরা সেটার মধ্যে রেখেছি। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, আপনারা নিশ্চয়ই এর মধ্যে অবগত হয়েছেন, যারা আমাদের স্থায়ী বাসিন্দা, আমাদের ত্রিপুরার যারা পার্মানেন্ট রেসিডেন্ট, তাদের অন্তর্দয়ের ফ্যামিলির যদি কোনো সেখানে কন্যা জন্মগ্রহণ করে,
তার জন্য 50,000 টাকা তার জন্য ব্যাংকে আমাদের ফিক্সড ডিপোজিট রাখা হবে। 18 বছর যখন হবে পুরো সুদ সমেত সেটা পাবে। তার আগামী দিনের বিয়ের বিষয়ে হোক বা তার পড়াশোনার বিষয়ে হোক সেটা করা যাবে। সেই বাজেটে আমরা এখানে রেখেছি। বন্ধুগণ, এর মধ্যে আপনারা জানেন চিফ মিনিস্টার স্কিম ফর মেন্টালি চ্যালেঞ্জ পারসন, সেটা আমার টিঙ্কুবাবু সেটা বলেছেন যে 5,000 টাকা করে। আমরা এই বিষয়ে কেউ কিন্তু আগে ভাবেনি যে মেন্টালি চ্যালেঞ্জ যারা, মানসিকভাবে যারা অসুস্থ, তাদের জন্য আমরা সেটা ভেবেছি, আমাদের সরকার ভেবেছে যে উনাদের জন্য 5,000 টাকা করে আমরা প্রতি মাসে আমরা দেব। যারা অলরেডি 2,000 টাকা করে নিচ্ছে তাদের 2,000 টাকা বাদ দিয়ে বাকি 3,000 টাকা করে দেওয়া হবে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা সেটা আমরা করেছি। অন্তর্দয় একজন যদি অন্তর্দয় ফ্যামিলির যিনি ওখানে মেয়ের যদি বিয়ে হয় তখন সেখানে আমাদের 50,000 টাকা আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে সেখানে ওনাদের বিয়ের জন্য খরচ করা হবে এবং তার জন্য প্রায় 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমাদের চিফ মিনিস্টার অ্যাসিস্ট্যান্ট ফর ডটার, সান অফ আর্মি এবং সিআরপিএফ, বিএসএফ এই ধরনের যারা ত্রিপুরার বাইরে কাজ করছে বা ত্রিপুরাতেও ত্রিপুরার ফ্যামিলি, ত্রিপুরার লোক, তারা যদি তাদের কোনো কারণে দেশ রক্ষার্থে দেশের জন্য তারা প্রাণ বলিদান হন, তাদের ছেলে মেয়েদের জন্য আমাদের এইবারের বাজেটের মধ্যে আমরা রেখেছি তাদেরকে স্টাইপেন্ড দেওয়ার যেন দেওয়া হয়। আমরা এবার মৎস্য চাষ 59 জেলায় সেখানে 8,82,00,000 টাকা আমরা এবার বাজেটে আমরা রেখেছি। এই 59 জেলায় মৎস্য চাষের জন্য যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং প্রশিক্ষণ কেন্দ্র সেখানে স্থাপন করা হবে। আমাদের 2টো মাল্টিপারপাস ইনডোর স্পোর্টস ইনডোর হল আমরা কৈলাসহর এবং উদয়পুরে আমরা করতে যাচ্ছি। আমাদের চোখের চিকিৎসার জন্য টারসারি সেন্টার একটা উচ্চমানের, যাতে চোখের অপারেশনের জন্য, বিশেষ করে নর্থের যখনই আমি শুনি যে কথায় কথায় ওনারা শিলচরে চলে যান, আমি জানি না কেন শিলচরে চলে যান। ত্রিপুরাতে, আগরতলাতে এখন ভালো ভালো চিকিৎসা হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলছি আপনারা ত্রিপুরাতে আসুন। ত্রিপুরার সব জায়গায় এখন সব ব্যবস্থা, সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটাল যেখানে নেই সেগুলোকে আরো আমরা যাতে স্ট্রেংথেনিং করা যায় সেই কাজটা করছি। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এখন 9টা সুপার স্পেশালিটির ব্যবস্থা করেছি, সেখানে সব ব্যবস্থা আমরা সেখানে আছে। পাশাপাশি যাতে আই হসপিটাল একদম যাতে মানে টু সুপার স্পেশালিস্ট করা যায়, 100 বেডের একটা সুপার স্পেশালিটির আই হসপিটাল আমরা করছি, সেটা এবারের বাজেট আমরা রেখেছি। এবং তাতে করে অলরেডি কিছু বাজেট 5 কোটি টাকা ইনিশিয়ালি আমরা দিচ্ছি, আগামী দিনে আরো টাকা আমরা দেব। এর মধ্যেও আমরা মরাছড়া এবং দক্ষিণ জেলার রূপাইছড়িতে, ধলাই জেলার মরাছড়া এবং দক্ষিণ জেলার রূপাইছড়িতে 10 বেডের পিএসসি হসপিটাল এবং বিভিন্ন যেসব পিএসসি গুলো আছে সেখানে কোয়ার্টার নির্মাণের জন্য এই বাজেটের মধ্যে রাখা হয়েছে। আপনারা শুনে খুশি হবেন, আগরতলায় অনেকে যান, বিভিন্ন কাজে যান, পেশেন্টকে নিয়ে যান বা অন্য কাজে গেলে অনেক সময় আসতে অসুবিধা হয়, থাকার অসুবিধা হয়, তাদের জন্য যাতে বিনে পয়সায় থাকা যায় এবং খাওয়া সাবসিডাইজ ওয়েতে তাদের মানে খাওয়ার জন্য ভর্তুকি দেওয়া যায়, তার জন্য ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার একটা ব্যবস্থা আমরা আগরতলা শহর আমরা এই করছি এবং এই বাজেটের মধ্যে তার সংস্থান রাখা হয়েছে। বন্ধুগণ, আমরা নিজেরা জানি আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য প্রায়শ বিভিন্ন টিচারের কাছে আমাদের দৌড়তে হয়। এর জন্য যখন আমি মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা বললাম যে এইভাবে কত ছুটবে, এক মাস্টার থেকে আরেক মাস্টার, আরেক মাস্টার থেকে আরেক মাস্টার, এই করতে করতে তো মানে অবস্থা অ্যাক্সিডেন্টও হয় অনেক সময়। তা আমি উনাকে বললাম যে একদম হাইস্ট লেভেলের যাতে সায়েন্স, বিশেষ করে প্রথমে আমরা শুরু করেছি সায়েন্সের এবং সাথে ইংলিশ, বিভিন্ন যেসব আমাদের ত্রিপুরা শহরে, ত্রিপুরাতে সমস্ত যে আমাদের বিভিন্ন জায়গায় এই ধরনের সেন্টার আমরা যাতে করতে পারি সেই ব্যবস্থা এই 25টা কোচিং সেন্টার হবে এবং প্রতিটি মহকুমায় করার আমরা চিন্তা ভাবনা করছি। তাতে করে প্রায় 7 কোটি টাকা দেওয়া হয়েছে এবং বাইরের থেকেও যদি কোনো ফ্যাকাল্টি আসতে চায় তাদেরকেও এখানে নিয়োজিত করা হবে। আমরা আমবাসা, কাকরাবনে এবং করবুকে নতুন ডিগ্রি কলেজ আমরা 3টা এখানে প্রস্তাবী বাজেটে রাখা হয়েছে। শুধু তাই নয়, আমাদের ছেলে মেয়েরা অনেক সময় পরীক্ষা দিতে গিয়ে কম্পিউটার সেন্টারে কোথায় যাবে অনেক সময় অসুবিধা হয়। বিভিন্ন স্কুল কলেজ, বিভিন্ন কলেজে যখন
পরীক্ষার ভর্তির বা স্কুলে বড় স্কুলে যেতে চায় তাদের জন্য একটা ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার আমরা চালু করছি। এবারের আমাদের বাজেটের মধ্যে রাখা হয়েছে। আগরতলা শহরে আপনারা জানেন মানে সাংঘাতিক যানজটের সমস্যা, সেখানে আপাতত আমরা দুটো ফ্লাইওভার আমরা শুরু করছি, একটা আগরতলাতে আরেকটা আমাদের উদয়পুরে সেখানে করব। ধীরে ধীরে আমরা এমনও মানে হতে পারে যে ধর্মনগরও আমরা সেই ফ্লাইওভার আমরা আগামী দিন করতে পারি। সমস্ত জায়গাগুলো আমি বারবার বলছি যে ত্রিপুরার আমাদের যে 7টা বিধানসভা আছে সবটি বিধানসভার মধ্যে আমরা আস্তে আস্তে করে আমরা সেগুলোকে ডেভেলপ করব এবং সেইভাবে কিন্তু আমরা কাজ করছি। আমরা এবার মিনি মোবাইল ভেটেরিনারি প্রায় 55 মিনি মোবাইল ভেটেরিনারি আমরা চালু করেছি, তাতে করে প্রায় 4 কোটির উপরে আমরা এইবার যে বাজেট সে সংস্থান রেখেছি। আমাদের বামুটিয়াতে একটা মিল্ক যে দুগ্ধ উৎপাদন প্রকল্প সেখানে স্থাপন করেছি, সেখানেও প্রায় 2 কোটি টাকা আমরা বাজেটে রেখেছি। গন্ডা তুইসা এবং কাকরাবনে সিনথেটিক ফুটবল টার্ফ গ্রাউন্ড আমরা করছি। আমাদের অলরেডি 8টা হয়ে গেছে এখন আমাদের ফুটবল টার্ফ সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড, এখন আরো 2টো আমরা সেখানে করার চেষ্টা করছি। বাদারঘাট স্পোর্টস কমপ্লেক্সে 200 শয্যা বিশিষ্ট আমরা স্পোর্টস হোস্টেল সেখানে নির্মাণ করব। এবার বিভিন্ন জায়গায় আমি আশা করি এখানেও সেটা হবে। 50টির মতো জিমনাসিয়াম স্থাপন আমরা করছি, এই বাজেটের মধ্যে আমরা রেখেছি। চিফ মিনিস্টার রাবার মিশনের আওতায় প্রায় 20,485 হেক্টর জমিতে রাবার চাষ হবে এবং 10টি রাবার প্রক্রিয়াকরণ সেখানে কেন্দ্র স্থাপন হবে। 3টি 100 শয্যা বিশিষ্ট জনজাতি হোস্টেল স্থাপন করা হবে। 50 শয্যা বিশিষ্ট 7টি এসটি হোস্টেল তৈরি করা হবে। বন্ধুগণ, আমরা এক কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষার জন্য হাপানিয়ার মধ্যে একটা সেন্টার আমরা করছি, যাতে কিছুদিন আগে আপনারা দেখেছেন ব্যাংকের পরীক্ষার সময় একজন রাস্তার মধ্যেই অ্যাক্সিডেন্ট হয়ে আপনারা দেখেছেন যে উনি মারা গেছেন। তো বাইরে যাতে না যেতে হয় তার জন্য আমরা হাপানিয়ার মধ্যে একটা কম্পিউটার যে ভিত্তিক একটা পরীক্ষা কেন্দ্র আমরা করছি, তাতে করে প্রায় 15 করোড় আমরা এই বাজেটের মধ্যে আমরা সংস্থান করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার আমাদের মিটিংয়ে যখন মুখ্যমন্ত্রীদের সম্মেলন হয় সেখানে উনি বলেছেন যে যতগুলো থানা আছে পুরনো যে থানা সেইগুলো থানাগুলোকে ভেঙে যাতে, কারণ পুরনো হয়ে গেছে থানাগুলো, সেগুলোকে ভেঙে যাতে ভার্টিক্যালি বেশি উঁচু যদি করা যায় এবং যারা ওইখানকার থানায় কাজ করেন এই পুলিশ অফিসার থেকে আরম্ভ করে সবাই সেই থানার উপরেই থাকবে, তাতে করে তাদের মধ্যে একটা ফিলিংস থাকবে যে আমরা এখানেই আছি, আমার বাড়িতে যেতে হবে না। তো এর জন্য আমরা এখন আপাতত পশ্চিম আগরতলা থানা, পূর্ব আগরতলা থানা, বিলুনিয়া থানা এবং বাইখোরা থানা, বাগবাসা থানা এবং মধুপুর থানা সেখানে নতুন ভবন তৈরির জন্য এবার বাজেটে আমরা রেখেছি। আমাদের বিভিন্ন জায়গায় ফায়ার স্টেশনের জন্য কথাবার্তা বলা হয়, বিধানসভায় সবাই বলে। এবার এখানে মোটামুটি আমার কাছে যা আছে সব জায়গার মধ্যেই নতুন ভবন তৈরি হচ্ছে ফায়ার স্টেশন। আপনাদের ধর্মনগরও ফায়ার স্টেশন হবে এবং সেটাও এখানে রাখা হয়েছে। এবং শুধু তাই নয়, আমরা মোটর স্ট্যান্ড আমরা বিভিন্ন জায়গায় নতুন মোটর স্ট্যান্ড আমরা করছি, এতে করে 10 কোটি টাকা রাখা হয়েছে। আপাতত মোহনপুর, কল্যাণপুর এবং বিশালগড়, মনুঘাট এবং যতনবাড়িতে এই যে মোটর স্ট্যান্ড সেখানে নির্মাণ হবে। এর আগেও বহু জায়গার মধ্যে আমরা মোটর স্ট্যান্ড অলরেডি কাজ চলছে, আমরা ইনগুরেশনও করেছি, ভিত্তিপ্রস্তর করেছি। শুধু তাই নয় বন্ধুগণ, আমাদের এইবারের বাজেটে 250টি সোলার হাইমাস স্থাপন করা হবে। আমি আশা করি আপনাদের এখানেও এই হাইমাস স্থাপন এখানে হবে এবং বিভিন্ন যে পানীয় জলের যে পাম্পগুলো আছে সেইগুলোকে আমরা সৌরশক্তির মাধ্যমে সেটা যাতে হয় সেই ব্যবস্থা আমরা রাখছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের জল জীবন মিশনের কথা যদি বলি, যে ত্রিপুরাতে আমরা দেখেছি যখন আমাদের সরকার আসে মাত্র 3% মানুষ এই নলসের জলের সুবিধা পেয়েছে, কিন্তু এখন আমরা আমাদের 85.12% এখন আমাদের ত্রিপুরাতে আমাদের জল জীবন মিশনের কাজ সম্পন্ন হয়েছে। অনেকে বলেন অনেক জায়গার মধ্যে যে জল আসে, নল আছে, জল আসছে না ইত্যাদি এরকম অনেক কথা বলেন, কিন্তু এগুলো কিন্তু আমরা আলোচনা করি। বিশেষ করে যেখানে পাহাড় অঞ্চল সেখানে আপনার খুব অসুবিধা, সেখানে জল স্তরই নেই, সেই জায়গার মধ্যে ইনোভেটিভ আইডিয়া মাধ্যমে আমরা ক্যাচ দ্য রেইন
যাতে বৃষ্টির জল ধরে রাখা যায় সেখান থেকে জল দেওয়া, যার স্ট্রিম আছে ছড়ার জল সেটাকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা সেটাও করছি। এবং আগামী বছরের মধ্যে আমি নিশ্চিত যে 100% যে জল জীবন মিশনের যে মিশন সেটা সম্পূর্ণ হবে। আপনারা শুনে খুশি হবেন যে ধলাই জেলা আমরা 5ম জাতীয় জল পুরস্কার পেয়েছে 2023-এ। প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার কথা যদি বলি, আমাদের ত্রিপুরাতে 100% আমাদের স্যাচুরেশন পয়েন্ট এসছে। আপনারা সবাই জানেন এত বড় প্রকল্প 5 লক্ষ টাকা প্রতিটা ফ্যামিলিকে দেওয়া, এটা সারা পৃথিবীর মধ্যে এত বড় প্রকল্প কেউ করতে পারেনি, মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন। আমাদের ত্রিপুরার মধ্যে যেহেতু ক্যাপিং আছে, সবাই এই যে আমাদের সুরক্ষার যে বিষয় আছে এই যে সেটাতে এই আরোগ্য যোজনায় অন্যরা কিন্তু পায় না, সেই জায়গায় মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা সেই কাজটা আমরা করলাম। এবং প্রধানমন্ত্রী এখন পর্যন্ত আমরা আসার পর থেকে প্রায় 222 কোটি টাকা এর মধ্যে এই প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনায় উনি খরচ করেছেন। চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনায় আমাদের টার্গেট 2,28,000 পরিবার, তার মধ্যে 4 লক্ষ প্রায় 95,000 মতো সুবিধাকে আমরা আয়ুষ্মান কার্ড আমরা দিয়েছি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে প্রায় 2,40,000 যারা কৃষক আছে তাদেরকে কার্ড দেওয়া হয়েছে। এবং এই 8 বছরে প্রায় 842 কোটি টাকা তাদেরকে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্টের কথা যদি বলি, সেই প্রোগ্রামে প্রায় 1,46,000 হেক্টর জমি সেটাকে আমরা আমাদের এই যে ম্যানেজমেন্ট প্রোগ্রাম তার মধ্যে নিয়ে এসেছি এবং 25 কোটি টাকা তার জন্য খরচ করা হচ্ছে। আরেকটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা ড্রিম প্রজেক্ট যে PM সূর্যঘর মূর্তি বৃদ্ধি যোজনায়, তাতে করে ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 13,000 গ্রাহক অলরেডি রেজিস্ট্রেশন করেছে এবং সৌর প্যানেল বসানো হয়েছে প্রায় 162 জনের, আরো আস্তে আস্তে করে অন্যদেরও সেটা বসানো হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেটা গ্রামীণ আছে, আমরা সবাই জানি বিভিন্ন জায়গায়, আমি কালকেও যখন গেছি একটা বাড়িতে গেছি জনজাতি অধ্যুষিত এলাকায়, সেখানেও গিয়ে দেখছি তারা খুব খুশি, দে আর ভেরি হ্যাপি যে এইরকম আমাদের ছাদ আমাদের ঘর দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি। ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 3,68,000 পাকা ঘর গ্রামীণ এলাকায় দেওয়া হয়েছে, আর আরবান এলাকায় এখন পর্যন্ত 70,000-এর উপর ঘর দেওয়া হয়েছে। এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে গ্রামীণে দেওয়া হয়েছে তাতে করে প্রায় 3,000 কোটি টাকা খরচ করা হয়েছে। এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেটা আরবান, সেখানে প্রায় এই যে 2 বছরে আমাদের 13,000-এর বেশি ঘর নির্মিত হয়েছে এবং 1200 কোটি টাকা তার জন্য খরচ করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশন নিয়ে অনেকে কটাক্ষ করেছে, আমরা সবাই জানেন টয়লেটের কথা বলেন প্রধানমন্ত্রীজি। আজকে আমাদের এই স্বচ্ছ ভারত মিশনে 2014-তে মাননীয় প্রধানমন্ত্রীজি সেটার ইনগুরেশন করেন এবং সমস্ত দেশ জুড়ে এই কর্মসূচি পালিত হয়। এবং 2019 সালে আমাদের রাজ্যের গ্রামীণ এলাকায় এখানে আমরা শৌচমুক্ত এলাকা হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। এখন পর্যন্ত স্বচ্ছ ভারতের আওতায় গ্রামীণে 1,18,340টি ব্যক্তিগত শৌচাগার এবং কমিউনিটি স্যানিটারি যে কমপ্লেক্স প্রায় 466-র মতো হয়েছে। 465টি গ্রামের মধ্যে এখন পর্যন্ত 727টি ODF প্লাস মডেল, 5টি গ্রাম রাইজিং ক্যাটাগরি এবং 16টি গ্রাম অ্যাপ্রাইজিং ক্যাটাগরি হয়েছে। আমাদের এখানে খালি চাকরি নেই, এখন পর্যন্ত আমরা সরকারি চাকরি, বারবার বিধানসভাতেও বলি, সব জায়গায় আমরা বলেছি, প্রায় 17,000 আমরা গভর্নমেন্ট যে চাকরি, ডাইরেক্ট সরকারি চাকরি আমরা দিয়েছি বন্ধুগণ। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনায় এখান থেকে যাদেরকে ট্রেনিং দেওয়া হয়, প্রশিক্ষণ, এখন পর্যন্ত প্রায় 5,200-র মতো আমাদের ছেলে মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে করে প্রায় 3,000-এর উপরে তাদেরকে প্লেসমেন্ট করা হয়েছে, বিভিন্ন কোম্পানিতে তাদের প্লেসমেন্টের সুযোগ করা হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে এখন পর্যন্ত 1,42,000-এর মতো মহিলা সুবিধা পেয়েছে। বন্ধুগণ, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কথা যদি বলি, এখন পর্যন্ত প্রায় 566 কিলোমিটার রাস্তা আমাদের পুনঃসংস্কার করা হয়েছে এবং 11টি RCC ব্রিজ এবং 1,405 কিলোমিটার সড়কের সংস্থান করা হয়েছে। কিছুদিন আগে আপনারা জানেন যে 14ই মার্চ 2015-তে আমরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় যারা 12th ক্লাস পাস করেছে, যারা ত্রিপুরা
বোর্ড থেকে পাশ করেছে, সিবিএসই তে পাশ করেছে, 140 জনকে আমরা বিনা পয়সায় ওনাদেরকে 140টি স্কুটি আমরা সেখানে প্রদান করেছি। আমরা এবারের বাজেটের সবচেয়ে বড় যে বিষয়, যে কারো কর কিন্তু এবার আমরা মানে ট্যাক্স আমরা লাগাইনি। তো এটা একটা বিরাট ইতিবাচক দিক আমাদের সরকারের তরফ থেকে। আমরা এবার 2018 সালে আমরা যখন ক্ষমতায় আসি, এখন পর্যন্ত রাজ্যের নিজস্ব কর এবং কর বহির্ভূত যে রাজস্ব আদায় প্রায় 236% বৃদ্ধি পেয়েছে। ভাবা, এটা কিন্তু বুঝতে হবে, এটা চিন্তার করতে হবে যে কি করে এটা সম্ভব হয়েছে। 236% আমাদের এই রাজস্ব আদায় হয়েছে, যে কারণে আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট আমরা করতে পারছি। 2024-25 অর্থ বছরে 14,771.88 কোটি টাকা আমরা সেই বরাদ্দ ছিল। আর এই বছর প্রায় 18,012.91 কোটি টাকা বৃদ্ধি হয়েছে। তাতে করে পার্সেন্টেজ যদি আমরা দেখি, প্রায় 22% আমাদের এইবারের আমাদের সার্বিক উন্নয়ন খাতে সেটা বেড়েছে। আমাদের রাজ্যে 2017-18 অর্থ বছরের যে গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট যদি দেখি, সেখান থেকেও আমাদের প্রায় অনেক বেড়েছে। যেখানে 2024 অর্থ বছরে 43,715 ছিল, সেখানে 91,224 কোটি টাকা হয়েছে। আগে আমাদের এসএইচজি গ্রুপ মায়েদের বোনেদের আমরা দেখতাম মাত্র 2017-তে 4,000 গ্রুপ ছিল, এখন আমাদের কত? প্রায় 56,000 এসএইচজি গ্রুপ হয়েছে। আমরা রিভলভিং ফান্ড দিচ্ছি প্রায় 400-500 কোটি টাকা আমরা অলরেডি ব্যাংকের মাধ্যমে এবং আমাদের সরকারের মাধ্যমে তাদেরকে আমরা দিয়েছি। সমস্ত ত্রিপুরা, আমরা উত্তর পূর্বাঞ্চলের যদি কথা বলি, ত্রিপুরা কিন্তু এখন জিএসডিপির ক্ষেত্রে আমরা সেকেন্ড হাইয়েস্ট, আমরা ত্রিপুরাকে বলা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ জিএসডিপি স্টেট। এবং রাজ্যের মাথাপিছু যে গড় আয় আমাদের 2017-18-তে কত ছিল? 1,444,000, আর এখন কত হয়েছে? আমাদের 1,77,723 টাকা। অর্থাৎ সিকিমের পরে নর্থ ইস্টার্ন জোনে আমরাই কিন্তু মাথাপিছু গড় আয় আমাদের ত্রিপুরা স্টেটের। এই যে কথাগুলো আমি বললাম, তাতে বলে আমি কি বলতে চাই? বলতে চাই যে আমাদের ত্রিপুরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আগে শুধু বেস্ট যে পারফরম্যান্স স্টেট হিসাবে ছিলাম, এখন ফ্রন্ট রানার হিসেবে আমরা কিন্তু আমাদের ত্রিপুরা স্টেট হয়েছে। বন্ধুগণ, আমি আজকের এই যে অনুষ্ঠানে আমি আসলাম, আশা করি এটা আমার জন্য একটা বিশেষ প্রাপ্তি যে আপনাদের সামনে আমি কিছু বলার সুবিধা পেয়েছি। এবং যেটা আমাদের মাননীয় স্পিকার মহোদয় বললেন যে বারবার এখানে আসতে হবে, নিশ্চয় আমি আসবো, নিশ্চয় আমি আসবো। উনি যখন নিমন্ত্রণ করবেন নিশ্চয় আসবেন। এখানে যাদব বাবুও প্রায়শ নিমন্ত্রণ করেন এবং ক্ষোভও দেখান যে আপনি আমাদের এখানে কেন আসেন না। নিশ্চয় আমি আসবো। এবং এটা আমাদের এই সবারই, আমাদের এই জায়গা আমাদের, এবং আপনাদের যেরকম এটা আমাদেরও। আমি আশা করি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরির জন্য যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, আমরা সবাই মিলে এই উন্নয়নের মাধ্যমে আমরা ত্রিপুরাকে সেই কাজটা আমরা করব। পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনাদের বলতে চাই যে আমাদের এখানে ড্রাগ এডিকশনের যে বিষয়টা আছে, একটু আপনারা সবাই সচেতন হন। আমাদের ছেলে মেয়েরা কিন্তু ড্রাগে এখন তারা কিন্তু ইনভলভ হচ্ছে। এই বিষয়ে একটা জন আন্দোলন প্রয়োজন। সবাইকে আমি অনুরোধ করব, পাশ কাটিয়ে যাবেন না। কোথায় কি হচ্ছে চোখ কান